আসসালামু আলাইকুম সবাইকে। আমি সামির, তোমাদের ক্লাস 9-10 এর জেনারেল ম্যাথের ত্রিকোণমিতি এই চ্যাপ্টারটা আমি আজকে ক্লাস নিব। একদম বেসিক থেকে শুরু করব যাতে নতুন যারা আছো তোমরা সহ এই ক্লাসটা বুঝতে পারো। তো এখন তোমাদের যে এসএসসির মধ্যে যে ত্রিকোণমিতির পার্টটা আছে, জেনারেল ম্যাথেও আছে আবার হায়ার ম্যাথেও আছে। জেনারেল ম্যাথের পার্টটুকু দিয়ে তোমাদের জাস্ট যাত্রা শুরু হলো এখান থেকে, একদম বেসিক থেকে আস্তে আস্তে সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে তখন তোমরা দেখবা এটা ফিজিক্সেও কাজে লাগবে। এটা আবার যখন এইচএসসি তে উঠবা, তোমরা যখন ইন্টারমিডিয়েটে, তখন দেখবা তোমাদের ইন্টারমিডিয়েটে বিভিন্ন চ্যাপ্টারে এটা কাজে লাগবে। ফিজিক্সেও বেশি কাজে আসবে, আবার তখন ক্যালকুলাসেও তখন বেশি কাজে আসবে। তো এই চ্যাপ্টারে যদি ঘাটতি থেকে যায়, তোমরা কিন্তু পরবর্তীতে অনেক বেশি সাফার করবে। তো সেজন্য আমি কি করব, বেসিক থেকে তোমরা যাতে ভালো করে বুঝো সেইভাবে আমি এইভাবে ক্লাস নিব, ঠিক আছে? তো সাথে থাকবে। তো ত্রিকোণমিতি আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা বিশ্লেষণ করে কিভাবে এই ওয়ার্ডটা আসছে সেটা আমরা বিশ্লেষণ করি। আচ্ছা, তাহলে ত্রিকোণমিতি, ত্রিকোণমিতি। আচ্ছা, তাহলে এখানে ওয়ার্ডটা দেখো তোমরা। ওয়ার্ডটার মধ্যে বোঝা যাচ্ছে আসলে এটা কি নিয়ে আলোচনা করা হবে। ত্রিকোণ, হ্যাঁ, ত্রিকোণ মানে তিনটা কোণ। বোঝা যাচ্ছে তিনটা কোণ। আচ্ছা, তাহলে তিন কোণ। আচ্ছা, তিন কোণ। আচ্ছা, তাহলে মিতিটা কি? মিতি দ্বারা, পরিমিতি শব্দটা থেকে আসছে এটা মিতি। মিতি অর্থাৎ পরিমাপ, ঠিক আছে? এটা জাস্ট পরিমাপ। এটা নিয়ে এত মাথা ঘামানোর দরকার নেই, এটা জাস্ট পরিমাপ। পরিমাপ অর্থাৎ আমরা ম্যাথ যেগুলোই করি এগুলোই হচ্ছে পরিমাপ। তাহলে তিন কোণ আর পরিমাপ, তাহলে আমরা একটা হিন্ট পাচ্ছি। তিন কোণ আর পরিমাপ এটা হচ্ছে কি, কোনো একটা ত্রিভুজ নিয়ে আলোচনা করা হচ্ছে। তাহলে সব শেষে এটা কি নিয়ে আলোচনা করা হবে? এটা হচ্ছে ত্রিভুজ সংক্রান্ত আলোচনা। সংক্রান্ত যে পরিমাপ করা হয়, যে আলোচনা করা হয়, এটা হচ্ছে যে এখানে ত্রিকোণমিতির পার্ট। আরো যদি স্পেসিফিকলি বলি, ত্রিকোণমিতি তোমরা এখানে আলোচনা করবে সমকোণী ত্রিভুজ নিয়ে। সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ অর্থাৎ একটা কোণ 90 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, তাহলে যেহেতু আমরা সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করছি, তাহলে সমকোণী ত্রিভুজের পরিচিতিটা আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, ওকে। সমকোণী ত্রিভুজ পরিচিতি, ঠিক আছে। সমকোণী ত্রিভুজের বিভিন্ন পার্ট, আমি দুইটা ত্রিভুজ এঁকেছি, দুইটা ত্রিভুজ এঁকেই বুঝাবো কিভাবে তোমরা দুইটা ত্রিভুজের ক্ষেত্রে বাহুগুলো আইডেন্টিফাই করতে পারো এবং কোণগুলো আইডেন্টিফাই করতে পারো। আচ্ছা, তাহলে দেখো এখানে অতিভুজ, অতিভুজ, বিপরীত বাহু আর সন্নিহিত বাহু। আমরা যখন ত্রিকোণমিতি নিয়ে পড়ছি এখানে, তখন আমরা বেশিরভাগ ক্ষেত্রে বলবো অতিভুজ, আর বলবো লম্ব, আর বলবো ভূমি। তো বিপরীত বাহু আর সন্নিহিত বাহু ওয়ার্ডটা আমরা খুব বেশি একটা ইউজ করবো না, জাস্ট এটা বোঝানোর জন্য, আরো ব্রিফলি বোঝার জন্য এটা এভাবে কাজে লাগে। আচ্ছা, অতিভুজ দিয়ে বুঝি সমকোণী ত্রিভুজের যে বৃহত্তম বাহু, সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু যা সমকোণের বিপরীত বাহু, ঠিক আছে? তাহলে এখানে আমরা এই ত্রিভুজটা নিয়ে আলোচনা যেহেতু করছি, তাহলে আমরা দেখি এইটা হচ্ছে যে 90 ডিগ্রি, ঠিক আছে? এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এই যে এটা, এটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে? 90 ডিগ্রি। তাহলে এখানে এটা বলা হয়েছে কি, সমকোণের বিপরীত বাহু। সমকোণ এটা ঠিক বিপরীত বাহু, এটা না, সমকোণের ঠিক বিপরীত বাহু এটা। তাহলে এটাই হচ্ছে কি, অতিভুজ। এটাই হচ্ছে অতিভুজ। এই ত্রিভুজের জন্য এটা হচ্ছে অতিভুজ, ঠিক আছে? আচ্ছা, ডান। এবার বিপরীত বাহু বা লম্ব। বিপরীত বাহু বা লম্ব বলতে কি বোঝায়? আমরা যখন আমরা যখন কোনো একটা কোণ মেনশন করা থাকবে, যখন তোমাদের কোয়েশ্চেনে অথবা তোমার যখন পড়বা, যখন কোনো একটা কোণ মেনশন করা থাকবে, এখানে একটা কোণ, এখানে একটা কোণ, দুইটা কোণ না? এটা 90 ডিগ্রি, এটা ফিক্সড, কিন্তু দুইটা কোণ এটা হচ্ছে ভ্যারিয়েবল, এটা যে কোনো ভাবে হইতে পারে, যে কোনো ভাবে পরিমাপ করতে দিতে পারে। তো ধরো এই কোণটা নিয়ে আলোচনা করা হচ্ছে, এই কোণটা নিয়ে পরিমাপ করব, আবার এই কোণটা নিয়ে পরিমাপ করব পরে, কিন্তু এটার সাপেক্ষে যখন পরিমাপ করব তখন এটার বিপরীত বাহু কোনটা? এই কোণটা নিয়ে যখন কাজ করব তখন এটার বিপরীত বাহু কোনটা? এটা না, এটা। আর এটার ক্ষেত্রে এটা হবে, কিন্তু এটা পরে দেখবো আমরা। তাহলে এখানে বলা হচ্ছে কি, যা প্রদত্ত কোণের সরাসরি বিপরীত দিকে বাহু, ঠিক আছে? এই কোণ এটা সরাসরি বিপরীত দিকে বাহু এটা, তাহলে এটা হচ্ছে কি, লম্ব বা বিপরীত বাহু। আমরা বেশিরভাগ ক্ষেত্রে লম্ব বলবো। আচ্ছা, আমরা এটা লম্ব বলবো, ঠিক আছে? আচ্ছা, এবার ভূমি বা সন্নিহিত বাহু, ঠিক আছে? এটা কি, যা প্রদত্ত কোণের সংলগ্ন অতিভুজ, অতিভুজ নয় এমন বাহু, ঠিক আছে? সন্নিহিত বাহু মানে কি, যে কোণ সংলগ্ন যে বাহুগুলো থাকে। আমরা এই কোণটা নিয়ে আলোচনা করছি না? তো এই কোণটা নিয়ে আলোচনা করার সময় এটা সংলগ্ন দুইটা বাহু পাওয়া যাচ্ছে, একটা বাহু এটা, আরেকটা বাহু কি এটা। এখন বলা হচ্ছে অতিভুজ নয় এমন, কারণ অতিভুজটা আগে মেনশন, যেটা অতিভুজ ফিক্সড, এটা আর কিছু না, এটা নিয়ে আমরা আর কাজ করবো না। তাহলে আরেকটা বাহু কোনটা? এটা, তাহলে এটা হচ্ছে যে কি, ভূমি। অথবা যে অবশিষ্ট যে বাহুটা থাকবে ওটাই, ঠিক আছে? তোমরা যখন বইয়ে যখন উদাহরণটা দেখবা, একদম ফার্স্ট পেজের দিকে, তখন দেখবা এই পরিচিতি গুলো দিয়ে শুরু করা হয়েছে, ঠিক আছে? আমি জন্য বেসিক থেকে বোঝাচ্ছি। আচ্ছা, তাহলে দেখো, লম্ব, ভূমি, অতিভুজ, এই ত্রিভুজটার জন্য মেনশন হয়ে গেছে। এবার আমি এই ত্রিভুজের জন্যই এই কোণটা যদি দিই, যদি আমরা এটা না দিয়ে এই কোণটা যদি দিই তাহলে কি হবে? এটা আমি ধরো
এই কালি দিয়ে দেখাই। এই কোণটা নিয়ে আমি যখন কাজ করব, এই কোণটা নিয়ে কাজ করার সময় এভাবে হলো। এই কোণটা নিয়ে যখন কাজ করব তখন কি হবে বলতো? অধিভুজ সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু, যেটা সমকোণের বিপরীত বাহু। তাহলে সমকোণ তো একটাই না, সমকোণ এটা, সমকোণের বিপরীত বাহু অতিভুজ, তাহলে এটার ক্ষেত্রেও অতিভুজ এটাই। আচ্ছা, এবার বিপরীত বাহু বা লম্ব, প্রদত্ত কোণের বিপরীত বাহু। আমি এবার এই কোণটা নিয়ে কাজ করব। তাহলে প্রদত্ত কোণ কোনটা? এটার বিপরীত বাহু এটা, তাহলে এখন এটা কি হবে? এটা কোণটার সাপেক্ষে এটা হবে কি? এটা হবে লম্ব। এটা হবে লম্ব, বুঝতে পারছি? আচ্ছা, এবার তাহলে অবশিষ্ট যে বাহুটা আছে সেটাই হবে কি? ভূমি। বুঝতে পারছি? তাহলে সংলগ্ন বাহু, সংলগ্ন বাহু এটাও এটাও অতিভুজ একটা ফিক্স, তাহলে আরেকটা হচ্ছে কি? ভূমি। ঠিক আছে, আরেকটা হবে ভূমি। এতটুকু তো ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আমরা এতটুকু যখন ক্লিয়ার হয়, এটাকে একটু বাঁকাই দিতে পারি বা অন্যভাবে বিভিন্ন ভাবে দেওয়া থাকতে পারে, বইয়ে দেখবে এরকম একটা কোণ দেওয়া আছে। এই ক্ষেত্রে মেনশন করি তো আমরা পরিচিতিটা, তাহলে কি কি রকম হয়? উদাহরণে এরকম একটা দেখতে পাবা, এটা 90 ডিগ্রি, এটা বলা থাকবে ফিক্স। একটা তো 90 ডিগ্রি হবেই, কারণ সমকোণী ত্রিভুজ 90 ডিগ্রি ফিক্স। আমি এখন এই কোণটা মেনশন করতেছি। এই কোণটা মেনশন করার সময় তখন কি অতিভুজ কোণটা হবে, লম্ব কোণটা হবে, ভূমি কোণটা হবে? সমকোণের বিপরীত বাহু এটা অতিভুজ। কোণ মেনশন এটা, এই কোণের বিপরীত বাহু কোনটা? এটা হচ্ছে লম্ব, তাহলে এটা হবে ভূমি। ঠিক আছে, আমি আর লিখে দেখাচ্ছি। আরেকভাবে তোমরা আরেকভাবে তোমরা কোণগুলা দেখতে পাবে যে কোণের নাম বিভিন্ন নামকরণ করা হয়েছে। যেমন যে কোনো একটা কোণ মেনশন করে দিবে বলেছি না? তো কোণের তো বিভিন্ন ধরনের নাম থাকতে পারে, আলফা বিটা গামা এরকম বিভিন্ন নাম থাকতে পারে। বইয়ের মধ্যে দেখবা তোমরা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করবা এই কোণটা। হ্যাঁ, এই কোণটার বিভিন্ন নাম থাকবে। এটার নাম হতে পারে আলফা, অথবা বিটা, অথবা গামা, অথবা থিটা, অথবা এ, বি, সি, এরকম নাম থাকতে পারে। যখন কোনটা মেনশন করে দিবে, কিছু একটা নাম দিয়ে মেনশন করবে। ঠিক আছে, যখন কোনটা ফিক্স থাকবে, একটা চলক বল, চলক তো বুঝো তোমরা, এটা এক ধরনের চলক বোঝা যায়। ঠিক আছে, এটা 30 ডিগ্রি হতে পারে, 15 ডিগ্রি হতে পারে, 45, যেটাই হবে, কিন্তু নাম মেনশন এভাবে করা থাকে। আলফা বিটা গামা থিটা, বেশিরভাগ ক্ষেত্রে এই থিটাটা ইউজ করা হয়, থিটা বেশিরভাগ ইউজ করা হয়। ঠিক আছে, তাহলে কোন হচ্ছে যে মেনশন যখন করা থাকবে তখন তোমরা নামগুলো দেখবা আলফা বিটা গামা থিটা এ বি সি এরকম নাম মেনশন করা থাকবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে তোমরা এটার জন্য বিভিন্ন নাম থাকতে পারে। এটা হচ্ছে থিটা, ধরা যাক থিটা, তাহলে থিটা কোণের বলবে যে থিটা কোণের সাপেক্ষে বিপরীত বাহু বা লম্ব এটা চিহ্নিত করো। তাহলে কি করবা? থিটা কোণের সাপেক্ষে বিপরীত বাহু এটা, তাহলে এটা হচ্ছে লম্ব। বাকিগুলো তাহলে এইভাবে করতে পারবে। ঠিক আছে, সমকোণী ত্রিভুজ পরিচিতি এখানে ডান। আচ্ছা, এখন আসি ত্রিকোণমিতিক অনুপাত। এই চ্যাপ্টারটার নামই তো ত্রিকোণমিতিক অনুপাত না? অনুপাত তাহলে কি? অনুপাত হচ্ছে দুইটা জিনিসের অনুপাত, অর্থাৎ ভাগ করে যে বিষয়টা বোঝা হয়, দুইটা ভাগ ভাগ করে ভাবে লেখা হয় না, এটা হচ্ছে অনুপাত। ঠিক আছে, আচ্ছা, আমি আরো ভালো করে বুঝাই। ধরো এটা হচ্ছে একটা ত্রিভুজ, এটা একটা অনেক বড় ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। আচ্ছা, আরেকটা ত্রিভুজ, এটাই আরেকটা ত্রিভুজ, অর্থাৎ দুইটা কিন্তু সেম, দুইটা কিন্তু সেম। কোনটা সেম? কোনগুলো সেম, আমি কোনগুলো একদম সেম করে রাখবো। দেখো, এটা হচ্ছে থিটা, আমি বলেছি না যে কোনো নাম মেনশন করা থাকবে, আমি ধরো এটা বলছি থিটা, তাহলে এটাও থিটা। কেন? আমার ইচ্ছা আমি করছি। এটা হচ্ছে যে একটা কোণ ফিক্স করে দিছি, এই কোণটা যদি 15 হয় এটাও 15, এটা যদি 45 হয় এটাও 45, আমার ইচ্ছা আমি করে রাখছি এইভাবে। কিন্তু বাহুগুলো সেম না, এটা বাহু অন্য একটা হতে পারে, এটা ধরো 10 সেন্টিমিটার হতে পারে, এটা 5 সেন্টিমিটার হতে পারে, বাহু ফিক্স না। বাহু যে কোনো হইতে পারে, কিন্তু কোণগুলো ফিক্স। বুঝতে পারছো? কোণ ফিক্স। আচ্ছা, এটা তো 90 ডিগ্রি, সমকোণী ত্রিভুজ যেহেতু এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি, এতটুকু তো ক্লিয়ার? এই দুইটা সমান, থিটা থিটা সমান 90 ডিগ্রি, 90 ডিগ্রি সমান, তাহলে দুইটা কোণ সমান, তাহলে আরেকটা কোণ অটোমেটিকলি সমান। এই দুইটা কোণও সমান। ঠিক আছে, আচ্ছা, এবার আমি বাহুগুলো চিহ্নিত করি। ধরা যাক এটা হচ্ছে এ। ঠিক আছে, A, এটা হচ্ছে স্মল লেটার বি, এটা হচ্ছে সি। কোণগুলা, এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে যেটা লম্ব সেটা হচ্ছে বি, এই কোণের সাপেক্ষে যেটা ভূমি সেটা হচ্ছে এ, এই কোণের সাপেক্ষে যেটা অতিভুজ এটা হচ্ছে সি। এই কোণের সাপেক্ষে হলে এটা ডিফারেন্ট হবে, তোমরা জানো। আচ্ছা, এখন আমি এটা এ প্রাইম দিলাম, এই বাহুটার নাম এ প্রাইম, এটার নাম দিলাম বি প্রাইম। কেন প্রাইম? কারণ আমি বুঝাচ্ছি যে এই দুটা বাহু সেম না। ঠিক আছে, এটা বি প্রাইম, এটা হচ্ছে যে সি প্রাইম। ঠিক আছে, আচ্ছা, তাহলে বাহুগুলো সেম না কিন্তু কোণগুলো সেম। তো আমরা বলতে পারি বাহুগুলো সেম না কিন্তু কোণগুলো সেম। ত্রিভুজের তিনটা কোণ যদি সমান হয়, তিনটা কোণ যদি পরস্পর সমান হয় দুইটা ত্রিভুজের, তাহলে ওদেরকে পরস্পরের সদৃশকোণী ত্রিভুজ বলা হয়। ঠিক আছে, সদৃশকোণী ত্রিভুজ বলা হয়। এতটুকু মাথায় না? সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা বিষয় তোমরা দেখবা, সেটা হচ্ছে একটা বলা হয় সদৃশকোণী ত্রিভুজের, সেটা হচ্ছে যে অনুরূপ বাহুগুলোর অনুপাতগুলো সমান হয়। ঠিক আছে, অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয় সদৃশকোণী ত্রিভুজের। আমি এখানে বলি সদৃশকোণী ত্রিভুজের
সদৃশকোণী ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ হতে হবে বলে কথা নাই, কিন্তু যেহেতু তিনটা কোণ সমান সেজন্য আমি দেখাচ্ছি সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। অনুপাত সমান। এখন প্রশ্ন আসতে পারে যে কি অনুরূপ বাহু মানে কি আসলে? অনুরূপ বাহুগুলো মানে কি? অনুরূপ বাহু হচ্ছে বিপরীত বাহুগুলো, ঠিক আছে? সমান সমান কোণের বিপরীত বাহুকে অনুরূপ বাহু বলা হয়। আমরা এ থিটা কোণ দুটার জন্য আমি ফিক্স রাখছি না? তাহলে এই থিটা কোণ দুটা সমান, দুটা ত্রিভুজের সমান সমান কোণ, বিপরীত বাহু কি বি, বি বাই বি প্রাইম। তাহলে আমরা এভাবে লিখতে পারি, আর এটা হচ্ছে কি এ, আর এটা হচ্ছে এ প্রাইম। তাহলে সমান সমান কোণ এ কোণ আর এ কোণ সমান, এই দুইটার বিপরীত বাহু কোনটা এ, আর এটার বাহু কোনটা এ প্রাইম। বলছি অনুপাত গুলো সমান হয়। তাহলে এভাবে লিখতে পারি আমি এ বাই এ প্রাইম দুইটা ত্রিভুজের জন্য ইকুয়ালস টু অনুপাত সমান, সমান সমান কোণের অনুপাত বাহু, অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। 90 ডিগ্রি অনুরূপ বাহু কোনটা সি, এটার কোনটা, এটা হচ্ছে A, আর এটার কোনটা বি। তাহলে আমরা এভাবে লিখতে পারি বি বাই বি প্রাইম, এটা হচ্ছে সি বাই সি প্রাইম। এতটুকু লিখতে পারি না? আচ্ছা, এটা ইম্পর্টেন্ট, এটা এই জিনিসটা ভালোভাবে খেয়াল করো, এটা অনুপাতটা কেমনে আসে এই জিনিসটা আমি বুঝাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা যখন এই দুটা অনুপাত নিয়ে যখন আমরা কাজ করবো, দেখো আমরা এই দুটো অনুপাত নিয়ে কাজ করবো প্রথম। আর গুণন করে দিই, তাহলে এ বাই বি, আর এটা কি এ প্রাইম বাই বি প্রাইম, আর গুণন করে দিয়েছি just, বুঝছো? এ বাই বি, এই ত্রিভুজের জন্য এ বাই বি কিসের অনুপাত বলো তো? এখানে এ হচ্ছে যে কি এই কোণের সাপেক্ষে এ হচ্ছে যে ভূমি, আর বি হচ্ছে কি লম্ব। তো এটার ক্ষেত্রে দেখো তো, থিটা কোণের সাপেক্ষে এটা ভূমি, এটা লম্ব, আগে করেছি না? এটা ভূমি আর এটা লম্ব। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি দুইটা ত্রিভুজ সমান হতে হবে না, জাস্ট বাহুগুলো ডিফারেন্ট হতে পারে, কিন্তু যদি কোণগুলো সমান হয়, সদৃশ কোণী ত্রিভুজ হয়, তাহলে অনু এই অনুরূপ বাহুগুলো অনুপাত সমান, এইটা ব্যবহার ব্যবহার করে আমরা অনুপাতগুলো সমান পাচ্ছি। অর্থাৎ এটা হচ্ছে যে কি ভূমি, আর এটা হচ্ছে কি লম্ব। ভূমি বাই লম্বর অনুপাতটা আমরা সমান পাচ্ছি দুইটা ত্রিভুজের জন্য, ঠিক আছে? এবার আমরা এটা ব্যবহার ব্যবহার করতে পারি বি আর সি, এটা ব্যবহার করে দেখি তো আমরা বি বাই সি, আর হচ্ছে বি প্রাইম বাই সি প্রাইম, ঠিক আছে? আচ্ছা, বি বাই সি এই ত্রিভুজের জন্য কিসের অনুপাত? লম্ব। সি হচ্ছে কি অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজের অনুপাত, এটার জন্য লম্ব, এটা হচ্ছে অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজের অনুপাতটা সমান পাচ্ছি। তাহলে আমরা যতগুলো ত্রিভুজ নিই সমান পাচ্ছি, কিন্তু ফিক্স থাকতেছে, ঠিক আছে? তাহলে যেহেতু এটা একটা কনস্ট্যান্ট জিনিস, যেটা যেহেতু এটা চেঞ্জ হচ্ছে না, অলওয়েজ ফিক্সই থাকতেছে, তাহলে আমরা এটা বিভিন্ন নাম দিতে পারি। আমরা কি সবসময় বলবো লম্ব বাই অতিভুজের অনুপাত? এভাবে তো বলবো না, আমরা একটা নাম দিব, ঠিক আছে? এটার বিভিন্ন নাম থাকতে পারে। তাহলে আমরা বলতে পারি যে লম্ব বাই অতিভুজের অনুপাতটা কনস্ট্যান্ট, লম্ব বাই অতিভুজ অথবা ভূমি বাই অতিভুজ, এটা হচ্ছে কি কনস্ট্যান্ট বা ফিক্স নাম্বার। যেহেতু এটা কনস্ট্যান্ট, তাহলে আমরা একটা নাম দিতে পারি, ঠিক আছে? আমরা পরের স্লাইডে নামগুলো দেখি। নিচে দেখো, আমরা বিভিন্ন নাম দিয়েছি। লম্ব বাই অতিভুজের অনুপাত আমরা আলোচনা করেছি না? লম্ব বাই অতিভুজের অনুপাতটাকে আমরা বলছি কি সাইন, আর এটাকে বলছি কোস। ভূমি বাই অতিভুজেরটা লম্ব বাই ভূমিটাকে ট্যান বলছি, ভূমি বাই লম্বের অনুপাতটা কট বলছি, সেক বলছি হচ্ছে অতিভুজ বাই ভূমি, আর কোসেক হচ্ছে অতিভুজ বাই লম্ব, ঠিক আছে? আচ্ছা, আমরা প্রথমে দেখছি যে এই এই যে লম্ব বাই অতিভুজ এটার অনুপাতটা ফিক্সড। তাহলে ফিক্স যখন আছে তাহলে এটার নাম দিব আমরা সাইন। আমরা প্রতিবার লম্ব বাই অতিভুজের অনুপাত না বলে আমরা বলবো সাইনের অনুপাত, তাহলে বিষয়টা আমাদের জন্য আরো সহজ হয়ে গেল। আচ্ছা, তাহলে সাইন, এটা কস, এটা ট্যান, ঠিক আছে? একটা বিষয় লক্ষ্য করো তোমরা, লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, লম্ব বাই ভূমি, এতটুকু ঠিক আছে। কিন্তু কটের ক্ষেত্রে কট থেকে সেক কোসেক যখন আসতেছে, তখন দেখবা এটা ট্যানের উল্টা হচ্ছে কট। দেখো, লম্ব বাই ভূমি আর এটা হচ্ছে ভূমি বাই লম্ব, তাহলে উল্টা না? তাহলে আমরা একটা জিনিস কি বলতে পারি যে 1/10, 1/10 ইকুয়ালস টু কট। আলাদা এভাবে হয় না, এটা থিটা কোণের, যেহেতু এটা কোণ, হ্যাঁ, থিটা আমরা কোন একটা ত্রিভুজ ধরো, এটা কোন একটা ত্রিভুজ, এটা ধরো সমকোণী ত্রিভুজ। এবার আমরা কি করছি, এটার এই কোণটা ফিক্স করে থিটা দিয়ে দিচ্ছি। এখন এই কোণটার সাপেক্ষে আমরা এই পরিমাপগুলো করছি, ঠিক আছে? তাহলে থিটা 1/10 থিটা মানে কি কট থিটা, কারণ লম্ব বাই ভূমির এটার উল্টা হচ্ছে কি কট, ঠিক আছে? আচ্ছা, এবার সেকেন্ড ক্ষেত্রে ক্ষেত্রে দেখবো আমরা অতিভুজ বাই ভূমি। তা এখানে দেখো ভূমি বাই অতিভুজ, ঠিক আছে? ভূমি বাই অতিভুজ এটার উল্টা হচ্ছে কি অতিভুজ বাই ভূমি, তাহলে সেক হচ্ছে কি কজের উল্টা, 1/cos থিটা ইকুয়ালস টু সেক থিটা। সাইন কস ট্যান এভাবে আলাদা করে লিখে না, এগুলো একটা কোণের সাথেই লিখে, যেমন সাইন থিটা কস থিটা ট্যান থিটা, কিন্তু এটা যেহেতু ভ্যারিয়েবল, বিভিন্ন কোণ হতে পারে, সাইন এও হতে পারে,
কট এ হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, সেজন্য আমি এখানে সাইন কস এভাবে করে লিখছি। কিন্তু যখন আমরা কোণ মেনশন করে দিব তখন সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এভাবে লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন আরেকটা বিষয় দেখতে পাবো আমরা, সাইন থিটা এটা হচ্ছে লম্ব বাই অতিভুজের অনুপাত। আচ্ছা, ভূমি বাই অতিভুজ হচ্ছে কস থিটা, ঠিক আছে? এখন আমরা এটা দেখো, লম্ব বাই অতিভুজ আর ভূমি বাই অতিভুজ এটাকে আমরা যদি ভাগ করি, দেখো তো, লম্ব বাই অতিভুজ আমরা এখানে এভাবে লিখি, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ ডিভাইডেড বাই ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। জাস্ট আমরা একটা জিনিস দেখবো, আমরা কি করছি, ভাগ করছি, ঠিক আছে? ভাগ করলে এখন কি হচ্ছে, এটা এটা কাটা যাচ্ছে, তাহলে কাটা গিয়ে কি হয়, লম্ব বাই ভূমি। তাহলে দেখো ইন্টারেস্টিং জিনিস, লম্ব বাই অতিভুজ সাইনের অনুপাত আর কসের অনুপাতকে যখন আমরা ভাগ করব, দুইটা অনুপাতকে যখন ভাগ করব তখন আরেকটা অনুপাত পাবো, সেটা হচ্ছে কি ট্যান। তাহলে আমরা এটা এভাবে বলতে পারি না, সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা ইকুয়ালস টু ট্যান থিটা। এভাবে বলতে পারি না, সাইন থিটা বাই কস থিটা ইকুয়ালস ট্যান থিটা। এবার আরেকটা দেখো, আমরা যখন কস কে সাইন দিয়ে ভাগ করব, যেহেতু এটা ট্যান হচ্ছে কি কটের উল্টা বা কট হচ্ছে ট্যানের উল্টা, তাহলে আমরা বলতে পারি কস থিটা বাই সাইন থিটা, কস থিটা বাই সাইন থিটা ইকুয়ালস টু কট থিটা, এভাবে বলতে পারি না? ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, এটা উল্টা, সাইন থিটার ক্ষেত্রে আমি লিখি নাই ভুলে, আচ্ছা, ওয়ান বাই সাইন যখন করবো, ওয়ান বাই সাইন থিটা, তখন এটা হবে কি কোসেক থিটা, ঠিক আছে? আমরা কিন্তু অনেকগুলো সূত্র শিখে ফেলছি, কোনগুলো লাগবে আমি বলি, এখানে আমার মূলত সবই লাগবে। আমরা দেখি, এই দেখো, এই যে সূত্র আমি লিখে দিয়েছি এখানে, এই সূত্রগুলো লাগবে, এই সূত্রগুলো লাগবে, কোনটার উল্টা হলে কোনটা হবে এটা লাগবে। তারপরে এই জিনিসটা লাগবে, এটা, ঠিক আছে? অর্থাৎ অর্থাৎ দেখো, সাইন থিটা বাই কস থিটা হলে ট্যান থিটা, কস থিটা বাই সাইন থিটা হলে কট থিটা, এটাও লাগবে। আর এটা যে একদম মাস্ট, এই জিনিসটা মুখস্থ করতে হবে, 200-300 বার পড়ো, যতবারই পড়ো, বারবার পড়ে এই জিনিসটা একদম মাথায় সেট করে ফেলতে হবে। যদি তোমরা মাথায় সেট করে ফেলতে পারো তাহলে তোমাদের পরবর্তীতে অঙ্কগুলো করতে অনেক সুবিধা হবে, সেই জিনিসটা তোমরা বুঝতে পারবে সামনে আমরা যতই যাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই সূত্রগুলো তো মুখস্থ করবা, তোমাদের দায়িত্ব। এবার আসো আরো কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা দেখো, কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, থিটা আমি এখানে লিখবো একটা ত্রিভুজের সাপেক্ষে, ঠিক আছে? কোন একটা ত্রিভুজ ধরো এটা, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে ত্রিভুজ, এই কোণটা ধরো থিটা, ঠিক আছে, ফাইন, এটা থিটা। তাহলে থিটা হইলে তখন কি হবে, এটা আমি এখানে বিভিন্ন নাম দিয়ে দিই, ধরো এটার নাম হচ্ছে আমরা বারবার তো বলবো না লম্ব, লম্ব বারবার বলবো আমরা, এটা সাপেক্ষে এটা লম্ব, এরকম না বলে বলি। এটা আমরা ভূমি না বলে, বারবার ভূমি না বলে এটাকে বি বলি, বারবার অতিভুজ না বলে এটাকে সি বলি, জাস্ট সুবিধার জন্য আমরা নামটা দিয়ে দিয়েছি। আচ্ছা, এখন দেখো আমি এখানে খালি কেন রাখছি, কারণ এখান থেকে আরো দুইটা সূত্র বানানো যায়, ঠিক আছে? বানানো যায়, দেখো কোনগুলা ইম্পর্টেন্ট সূত্র, এগুলো মাথায় রাখতে হবে, এগুলো তো মুখস্থ অবশ্যই করবা। কিভাবে প্রুফ গুলো আসবে এগুলো তোমাদের সৃজনশীলের জন্য কতে ইম্পর্টেন্ট, আর এই সূত্রগুলো তো সবসময় লাগবে। দেখো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে আমাকে বলো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কি হবে, কস স্কোয়ার থিটা হবে না? এবার আবার বলো, 1 মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কি হবে, তাহলে সাইন স্কোয়ার থিটা হবে। তোমরা যখনই দেখবা কোনো ম্যাথে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা আছে, তোমরা এটা কস স্কোয়ার থিটা দিয়ে রিপ্লেস করে দিতে পারো, ঠিক আছে? 1 মাইনাস কস স্কোয়ার থিটা যখনই দেখবা, তোমরা যে কোনো পরিস্থিতিতে এটাকে সাইন স্কোয়ার থিটা বলতে পারো, ঠিক আছে? এবার দেখো, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এটাকে আমরা যদি একটু ডিফারেন্ট ভাবে দিই, 1 প্লাস টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু কি, সেক স্কোয়ার থিটা। এবার আবার দেখো, সেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়ালস টু টেন স্কোয়ার থিটা, ঠিক আছে? তোমরা তাহলে বুঝবা, যখন 1 প্লাস টেন স্কোয়ার থিটা থিটা তখন দেখবা, তখন এটা তোমরা সেক স্কোয়ার থিটা দিয়ে রিপ্লেস করে দিতে পারো। এবার দেখো এটা, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, তাহলে আমরা এইভাবে বলতে পারি না, 1 প্লাস কট স্কোয়ার থিটা, 1 প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু কোসেক স্কোয়ার থিটা। আবার এভাবেও বলতে পারি, কোসেক স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়ালস টু কট স্কোয়ার থিটা, এভাবেও বলতে পারি, ঠিক আছে? এই সূত্রগুলো সবই মুখস্থ করা লাগবে, এগুলো একদম মাথায় যাতে সেট হয়ে যায়,
যাতে তোমরা 1 - sin² θ = cos² θ বলতে পারো, যাতে তোমরা 1 + cot² θ = cos² θ বলতে পারো, ঠিক আছে? জাস্ট যাতে ভাবে তোমাদের মাথায় ভিজুয়ালাইজ হয় একদম, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটা প্রুফ গুলো করি, ঠিক আছে? আমরা তো এ ত্রিভুজের সাপেক্ষে থিটাটা আমরা মেনশন করেছি, আর কয়েকটা বাহু আমরা নিজের মতো করে সাজিয়ে নিয়েছি, ঠিক আছে? নামটা নিজের মতো দিয়েছি, যেমন এ বি সি। এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, ঠিক আছে? তাহলে এটা প্রুফ করার জন্য তোমরা একটা বিষয় জানো কিনা, পিথাগোরাসের উপপাদ্য, ঠিক আছে? পিথাগোরাসের উপপাদ্য, এই জিনিসটা তোমরা হয়তো পড়েছো। পিথাগোরাসের উপপাদ্যটা কি বলে? কোন ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার, অতিভুজের বর্গ ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ লম্বর বর্গ প্লাস ভূমির বর্গ, ঠিক আছে? পিথাগোরাসের উপপাদ্য। আসো, কোনো যদি প্রমাণ করতে বলে তোমরা এভাবে ফার্স্টে পিথাগোরাসের উপপাদ্যটা লিখবা। পিথাগোরাসের উপপাদ্য, ঠিক আছে? পিথাগোরাসের উপপাদ্য, এখানে বলা হয়েছে কি পিথাগোরাসের উপপাদ্যতে, অতিভুজ স্কয়ার, অর্থাৎ অতিভুজের, কোন ত্রিভুজের অতিভুজের বর্গ ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ঠিক আছে? অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, পিথাগোরাস উপপাদ্য। আচ্ছা, তাহলে আমরা এই ত্রিভুজের জন্য আমরা যদি এটা প্রমাণ করতে যাই, sin² θ প্লাস cos² θ ইকুয়ালস টু 1, এটা যদি প্রমাণ করতে বলে কোশ্চেনে, তাহলে তোমরা কি করবা? তোমরা শুরুতে sin θ আর cos θ টা মেনশন করে দিবা, কোন একটা ত্রিভুজ দিয়ে নিজের মতো করে নাম দিবা এ বি সি। তারপরে তোমরা sin θ কোনটা আর cos θ কোনটা অনুপাতটা দেখে তোমরা চিহ্নিত করে দিবা। তাহলে দেখো sin θ কোনটা, শুরুতে এই ত্রিভুজের জন্য sin θ, থিটা হচ্ছে কোণ, এটা, এই কোণটা যখন আমরা মেনশন করব, তখন sin θ মানে কি আমরা বলেছি না এখানে, লম্ব বাই অতিভুজ। sin θ ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ, লম্ব আর অতিভুজ, এটা ঠিক আছে? তাহলে এ বাই সি, এতটুকু ক্লিয়ার। আচ্ছা, তারপর cos θ, কে মেনশন যখন করবো আমরা, cos θ, তখন দেখো ভূমি বাই অতিভুজ, cos θ হচ্ছে ভূমি বাই অতিভুজ। আচ্ছা, তাহলে ভূমি এটা বি, এই থিটার সাপেক্ষে ভূমি এটা, আর সি হচ্ছে তো অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ঠিক আছে? এখন যদি বলে sin² θ প্লাস cos² θ ইকুয়ালস টু 1 প্রমাণ করো, অনুভাবে এগুলো যদি প্রমাণ করতে বলে, আচ্ছা তাহলে দেখো sin² θ প্লাস cos² θ যদি প্রমাণ করতে পারে, লেফট হ্যান্ড সাইড sin² θ প্লাস cos²θ, আমরা মেনশন করছি এ বাই সি আর বি বাই সি, তাহলে a² বাই c² প্লাস b² বাই c², b² বাই c²। তাহলে আমরা এবার জাস্ট এটা হর দুটা সেম, তাহলে আমরা জাস্ট আমরা নর্মালি যোগ করে দিব a² প্লাস b², আর এটা হচ্ছে যে কি, হরে c²। আচ্ছা, এখন পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী বলো তো, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখন বলো তো a² প্লাস b²টা কি? a² প্লাস b² হচ্ছে যে লম্ব স্কয়ার আর ভূমি স্কয়ার, লম্ব আর ভূমি, ঠিক আছে? মিলে মিলে গেছে না? এটার জন্য আমরা পিথাগোরাসের উপপাদ্যটা কি লিখতে পারি? এই ত্রিভুজের জন্য c² ইকুয়াল টু a² প্লাস b², ঠিক আছে? তাহলে আমরা এই জিনিসটা জানি এই ত্রিভুজের জন্য, ঠিক আছে? a² প্লাস b² ইকুয়াল টু c², তাহলে লিখে দিই c², অবশ্যই সাইড নোট দিবা, পিথাগোরাস, পিথাগোরাসের উপপাদ্য দিয়ে সাইড নোট দিয়ে দিবা, সাইড নোট না দিলে নাম্বার কাটে, ইকুয়ালস টু 1, কাটাকাটি 1, তাহলে এটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। অনুরূপ ভাবে তোমরা এই প্রুফ গুলো পারবা না, কোসেক থিটা ট্যান থিটা, কি করতে হবে? করতে হবে যে ফার্স্টে তোমরা একটা ত্রিভুজ আঁকবা, স্টেপ নাম্বার 1। এরপরে তোমরা কি করবে? বাহুগুলো মেনশন করবে, এ বি সি নিজের মতো করে মেনশন করবা। এরপরে পিথাগোরাসের উপপাদ্যটা লিখবা, লেখার পর তোমরা এই যে যেটাই প্রুফ করতে বলবে, সেক থিটা ট্যান থিটা থাকবে, সেক থিটা ট্যান থিটা এই ত্রিভুজ অনুযায়ী কোনটা হবে সেটার অনুপাতটা মেনশন করবা, ঠিক আছে? এভাবে মেনশন করো, মেনশন করার পর জাস্ট লেফট হ্যান্ড সাইডে মান বসিয়ে দিবা, বসিয়ে দেওয়ার পর পিথাগোরাস অ্যাপ্লাই করে শেষ, প্রমাণ হয়ে যাবে। এটা আর এটা তোমাদের বাড়ির কাছে থাকলো। ওকে, এবার আসো কিছু গাণিতিক সমস্যাতে যাই, দুইটা গাণিতিক সমস্যা দেখাবো। তো এই দুইটা দেখানোর পর তোমরা এতক্ষণ যা যা পড়েছো এগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? এগুলো হচ্ছে বইয়ের উদাহরণ থেকেই নেওয়া ম্যাথ, তোমরা দেখো। আচ্ছা, এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণটি সমকোণ, ফার্স্টে চিত্র আঁকবো, ফার্স্টেই চিত্র আঁকবো। এখানে আমরা ধরো আঁকলাম চিত্র, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ যদি হয়, এটা আমি একটু বড় করি। ওকে, এটা হচ্ছে যে একটা কোণ, এটা হচ্ছে ধরো এ বলা হয়েছে না, এটা আমরা পরে মেনশন করি আগে। বি হচ্ছে সমকোণ, তাহলে বি, বি হচ্ছে সমকোণ, তাহলে এটা এ, এটা বি, সরি এটা সি, এটা হচ্ছে সি।
ওকে, এটা হচ্ছে বি সমকোণ অলরেডি বলা আছে, তাহলে আমি নিজের মতো করে এ দিয়েছি আর নিজের মতো করে সি দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, বি কোনটি সমকোণ, tan a ইকুয়ালস টু যদি 1 হয় তাহলে সাইন 2 সাইনে কস এর মান 2 সাইনে কস এর মানের সত্যতা যাচাই করো, এটা হচ্ছে ইকুয়ালস টু 1 হওয়ার কথা। আচ্ছা, আমরা দেখবো কি কেমন কি মান আসে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো আমরা এটা কেন লিখছি কারণ tan a ইকুয়ালস টু 1 দিয়েছে। tan a ইকুয়ালস টু যদি 1 দেওয়া হয়, tan এর মানটা কি জানি আমরা বলো তো, যে কোনো কোন মেনশন যখন করা থাকবে থিটার, থিটা দিয়ে দেখেছি না আমরা, এখন আমরা দিয়ে দেখি। tan a ইকুয়ালস টু কি, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। আগের পেজে দেখিয়েছিলাম না আমি, বলেছিলাম যে এগুলো সব মুখস্থ করতে হবে, এখন বুঝতে পারছো এগুলো ম্যাথ করার জন্য অনেক কাজে লাগে। লম্ব বাই ভূমি হচ্ছে কি, tan এর অনুপাত, ঠিক আছে। এটা হচ্ছে আগে থেকে আমরা বলে রাখলাম। ওকে ফাইন। আচ্ছা, এতটুকু ফাইন। লম্ব বাই ভূমি, তাহলে লম্ব আর ভূমি এই দুইটার অনুপাতটা 1 আসতেছে, তাহলে আমরা কি করব, নিজের মতো করে দিয়ে দিব 1/1, 1/1, 1/1 ইকুয়াল টু 1 হয় না, লম্ব বাই ভূমির অনুপাতটাই 1, তাহলে 1/1 দিয়ে দিয়েছি। এখন পিথাগোরাস অ্যাপ্লাই করে এটা নির্ণয় করতে পারবো না, এই বাহুটা অতিভুজটা নির্ণয় করতে পারবো না। কিভাবে, পিথাগোরাস হচ্ছে যে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়াল টু কি, অতিভুজ স্কোয়ার। তাহলে আমরা এই বাহুটার মান কেমন পাবো, এই 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, এটাকে যদি রুট করি তাহলে আমরা এটার ক্ষেত্রে অতিভুজটা পাবো। অতিভুজ, অতিভুজের বর্গ না, বর্গটাকে আমি ওই পাশে বর্গমূল করে দিয়েছি জাস্ট, তাহলে এটা কি আসবে, √2। এরকম কিছু মুখস্থ করতে হবে, এটা 1/1 হলে এটা √2 হবে, তারপর আরো কিছু থাকবে, তোমরা ম্যাথ করতে করতে মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। আমি এখন না বলি, এটা হচ্ছে √2, ঠিক আছে। আচ্ছা, তাহলে সাইনে আর কসের মানের সত্যতা যাচাই করে, এটা ইকুয়ালস টু 1 হইতে পারে, এখানে মনে হয় প্রশ্ন তুলতে ভুল হয়েছে। আচ্ছা, তাহলে 2 সাইনে কসে, তাহলে আমরা কি করব, শুরুতে সাইনে আর কস, এটা এই ত্রিভুজের জন্য কি সেটা তো লিখতে হবে তাই না, তাহলে সাইনে আমরা লিখি, ওকে, সমাধান করি। সাইন এ, এই ত্রিভুজের জন্য সাইনে কি হবে, লম্ব বাই অতিভুজ, সাইনে ইকুয়ালস টু কি, লম্ব বাই অতিভুজ দেখিয়েছিলাম, লম্ব হচ্ছে কি 1, অতিভুজ হচ্ছে √2, 1/√2। কজ এ এর মানটা দেখো তো, ভূমি বাই অতিভুজ, ভূমি এটা, অতিভুজ এটা, 1/√2, এটাও কিন্তু সেম আসতেছে 1/√2। এবার জাস্ট লেফট হ্যান্ড সাইড লিখো, লেফট হ্যান্ড সাইড 2 সাইন এ ইন্টু কজ এ, কি আসে আমরা দেখি, 2 ইন্টু 1/√2 ইন্টু 1/√2, ঠিক আছে না, মান জাস্ট বসিয়ে দিয়েছি। এবার এটার সাথে কি হবে, যে এটা হচ্ছে 2 হয়ে যাবে, 2 ইন্টু 1/2, তাহলে ইকুয়ালস টু 1, তাহলে এখানে হবে কি, ইকুয়ালস টু 1, ইকুয়ালস টু 1 এর সত্যতা যাচাই করো, ঠিক আছে, এই প্রশ্নটা এটাই জানতে চেয়েছে। ওকে, ঠিক করে দিয়েছি। আচ্ছা, এটা হচ্ছে একটা 5 নম্বর প্রশ্ন গেল। কিভাবে করতে হবে, স্টেপ নাম্বার 1 হচ্ছে তোমরা যে কোনো একটা যদি প্রশ্ন দেয় তোমরা জাস্ট ওই অনুযায়ী ত্রিভুজটা এঁকিয়ে ফেলবে, আঁকিয়ে ফেলবা, জাস্ট রাফ করবা, অথবা যে কোনো ভাবে খাতায় শো করলেও ভালো, খাতায় শো করলে তো আরো ভালো, রাফ করে দেখিয়ে দিবা পাশে এইভাবে। তারপরে তোমরা কোনো একটা যদি দেওয়া থাকে, যদি গিভেন থাকে tan এ, যদি এখানে সাইনেও থাকতে পারে কজেও দিয়ে দিয়ে থাকতে পারে, তোমরা জাস্ট অনুপাত অনুযায়ী মানগুলো নিজের মতো বসিয়ে দিবা, তাহলে দুইটার অনুপাত পাচ্ছি আমরা। তৃতীয়টার অনুপাত কেমনে বের করবো, পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে তৃতীয়টার অনুপাতটা বের করবো। আমাকে এটা অতিভুজ না বের করে আমাকে লম্বও বের করতে হতে পারে, যদি অতিভুজ আর ভূমির অনুপাতটা দিয়ে দিত তাহলে আমরা লম্বর অনুপাতটা বের করতাম, অনুপাত না সরি, মানটা বের করতাম, ঠিক আছে। তাহলে মানটা বের করার পর তারপর তোমরা কি করবা, যেটা তোমাদেরকে প্রুফ করতে বলবে সেটা লেফট হ্যান্ড সাইডে লেখার জন্য যে মানগুলো দরকার হয়, সাইনে কসে, এখানের জন্য সাইনে কসে লাগছে, তাহলে আমরা সাইনে কসে আলাদাভাবে এই ত্রিভুজের জন্য মেনশন করে লিখে ফেলবো, লিখে ফেলার পর তারপর লেফট হ্যান্ড সাইড দিয়ে জাস্ট মান বসিয়ে প্রুফ করে ফেলবো, ঠিক আছে না। এতটুকু, এটা অনেক সিম্পল ছিল। এবার এটা দেখো, tan থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু sec থিটা ইনটু কোসেক থিটা, এটা প্রুফ করতে বলছি। আচ্ছা, তাহলে এখানের জন্য ত্রিভুজটা না আঁকাটা ম্যান্ডেটরি না, এটার জন্য আমি বলবো নাই আঁকতে, ত্রিভুজ আঁকার দরকার নেই। তো এখানে যেহেতু থিটা বলছে, আমি এই জন্য থিটা ভাবে দেখাই দিচ্ছি। এটা ধরো থিটা, হ্যাঁ, tan থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু sec থিটা ইনটু কোসেক থিটা, এটা প্রুফ করতে বলছি। আচ্ছা, এটা হচ্ছে আগে যে সূত্রগুলো দেখিয়েছিলাম ওইটারই অ্যাপ্লিকেশন এটা। দেখো, tan থিটা প্লাস কট থিটা, যে কোনো ভাবে আমাদেরকে সেক থিটা আর কোসেক থিটা নিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, যখন আমরা সেক থিটা কোসেক থিটা নিতে হবে, আমরা জানি না সেক থিটা হচ্ছে কি 1/cos এর উল্টা, কোসেক থিটা কি 1/sin এর উল্টা, তাহলে আমাদেরকে যে কোনো ভাবে সাইন কোসে নিয়ে যেতে হবে, ঠিক আছে। ট্যান থেকে কট, ট্যান আর কট এগুলো থেকে সাইন কোসে নেওয়ার উপায়টা কি আমি একটু আগে দেখিয়েছিলাম, দেখো, এই যে দেখো, আমি এখানে দেখিয়েছিলাম, এখানে দেখো, ভালোভাবে খেয়াল করো,
ওয়ান বাই সাইনের উল্টা হচ্ছে কোসেক, তাহলে ওয়ান বাই কোসেকের উল্টাও সাইন, ওয়ান বাই সেকের উল্টাও হচ্ছে কস। এতটুকু ক্লিয়ার? ঠিক আছে, আমি কেন বলছি মুখস্থ করতে, এখন অ্যাপ্লিকেশন দেখছি। দেখো, এবার দেখো, আবার সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু ট্যান থিটা, কট থিটা হচ্ছে কস থিটা বাই সাইন থিটা। তাহলে আমাদের আমরা দেখতে পাচ্ছি যে ট্যান আর কট যদি দেওয়া থাকে আমরা ইজিলি সাইন আর কসে যাইতে পারি। কিভাবে? সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু ট্যান থিটা, কস থিটা বাই সাইন থিটা ইকুয়াল টু কট থিটা। তাহলে এইভাবে আমরা সাইন কসে নিয়ে যেতে পারি। তাহলে চলো আমরা দেখি সাইন কসে নিয়ে গেলে কি হয়। ঠিক আছে, ওকে, তাহলে আমরা সাইন কসে নিয়ে যাই। তাহলে আমরা আবার লিখি সাইন থিটা বাই কস থিটা, আর এটা হচ্ছে কস থিটা বাই সাইন থিটা। এবার আমরা লসাগু করি। লসাগু করলে কি হবে, এই দুটো গুণ হবে নিচে হরে, লসাগু তো করতে পারো আশা করি, কস থিটা, আর এটার সাথে গুণ হলে সাইন স্কোয়ার থিটা, প্লাস এটার সাথে এটা গুণ হলে কস স্কোয়ার থিটা। ওকে, আমি জাস্ট লসাগু করছি, লসাগু করে উপরে এইভাবে চলে আসছে। এখন আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা জানি, এটার কি কোনো সূত্র হয়? তোমরা দেখবা এখানে কোনো সূত্র হয় কিনা, ডিরেক্টলি কোনো সূত্র যায় কিনা। ডিরেক্টলি সূত্র গেছে বলে আমরা কিন্তু সাইন কোসে নিছি, এরপর ডিরেক্টলি কোনো সূত্র যায় কিনা আমরা দেখতেছি। কিভাবে? সাইন স্কোয়ার থিটা প্লাস কোস স্কোয়ার থিটা, একটু আগে দেখিয়েছিলাম না, এটার মান 1, এই যে এখানে এখানে দেখিয়েছিলাম, সাইন স্কোয়ার থিটা প্লাস কোস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে আমরা আবার আসি এখানে, সাইন স্কোয়ার থিটা প্লাস কোস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা আমরা 1 লিখতে পারি, নিচে সাইন থিটা আর কস থিটা। ঠিক আছে, এখন দেখো একটা ইন্টারেস্টিং জিনিস, উপরে 1/sin θ, নিচে 1/cos θ, সরি 1/sin θ 1/cos θ গুণ আকারে আছে। তাহলে যখন যেহেতু গুণ আকারে আছে, তাহলে আমরা বলতে পারি 1/sin θ ইকুয়ালস টু cosec θ। এটাকে আমরা আলাদাভাবে এভাবে যদি লিখতে চাও লিখতে পারো, 1/sin θ ইন্টু 1/cos θ ইন্টু, ঠিক আছে, এভাবে লিখতে পারি। 1/sin θ এর মান কি? cosec θ, তাহলে cosec θ, আর এটা কি 1/cos θ ইকুয়ালস টু sec θ। ওকে, প্রুভ হয়ে গেছে cosec θ আর sec θ। তাহলে এটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, তাহলে এই ধরনের ম্যাথের জন্য কি করতে হবে, স্টেপ নাম্বার 1, তোমরা দেখবা ডিরেক্টলি কোনো সূত্র যায় কিনা। ডিরেক্টলি সূত্র গিয়েছে বলে আমি কেন সাইন কসে নিয়েছি, কারণ প্রমাণে আছে সেক আর কোসেক, সেক কোসেক হচ্ছে যে কি উল্টা সাইন আর কসের। ঠিক আছে, সেজন্য আমি সাইন কসে নিয়ে গিয়েছি। এরপর আমরা জাস্ট যোগ করে দিয়েছি, লসাগু করছি, করার পর সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা আসছে। আমি বলছি না এরকম সূত্র আসলে ডিরেক্টলি তোমরা অ্যাপ্লাই করে দিবা, অ্যাপ্লাই করে দেখবা কি হয়। অ্যাপ্লাই করছো 1 আসছে, এবার 1 দিয়ে 1/cos sin θ 1/cos θ আলাদা করো, কোসেক থিটা সেক থিটা প্রুভ হয়ে যায়। ঠিক আছে, তাহলে আজকের জন্য এতটুকুই থাক। আমি তোমাদেরকে বেসিকটা দেখিয়েছি মূলত আজকের ক্লাসে, তো বেসিকটা দেখে তোমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারছো এই ধরনের ম্যাথের, সেটাই আমরা দেখিয়েছি আজকের ক্লাস। তো ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা আরো বইয়ের ফার্দার যে ম্যাথগুলো আছে এগুলো আমরা সলভ করব। সলভ করার মাধ্যমে আমরা এই চ্যাপ্টারটা আরো ভালোভাবে পাকাপোক্ত করবো। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে।